আসার কিছুদিন আগে তার অবস্থা একটু পরিস্থির হয়েছিল, কিন্তু পুরোপুরি ভালো হয়নি তখনও। আমি বিগত বছরগুলোর ঘটনা জানতে পেরে তার থেকে আর মুখ ফিরিয়ে রাখতে পারলাম না। তাকে ক্ষমা করে পুনরায় শুরু করলাম সংসার। আলহামদুলিল্লাহ, আজ 31 বছর পার হয়ে কয়েক মাস পর 32 বছরে পা দিব আমাদের সংসার। তোমাকে এসব বলার কারণ কি জানো? মেহরিমা অবুঝের মতো মাথা নাড়ায়। সে জানে না কেন বলল হানিয়া এসব। হানিয়া বলে, আমি ফিরে এসে জাইয়ানকে যেমন উদ্বানের মতো পেয়েছিলাম, তুমি চলে যাওয়ার পর আমার জাহানেরও সেই অবস্থা হয়ে গিয়েছিল। সে কিছু খেত না, কারোর সাথে কথা বলতো না। আম্মু, আমি ওকে আমার সবটা দিয়ে ভালোবেসেছিলাম। ও তাও কেন আরেকজনের কথায় আমায় ছেড়ে গেল? আমায় কেন ভালোবাসলো না আমার মতো করে? ওকে আমার কাছে এনে দাও আম্মু। হানিয়ার কাছ থেকে জাহানের এমন দুর্দশার কথা শুনে মেহরিমা নিজের চোখের পানি আটকে রাখতে পারে না। 2 হাত দিয়ে মুখ ঢেকে হু হু করে কেঁদে দেয়। সেও তো জাহানের ভালো থাকার কথা ভেবে তাকে ছেড়ে গিয়েছিল। সে যে এতিম, তার জন্ম পরিচয় কোনো ঠিক নেই, আর না আছে স্ট্যাটাস। সে কি জাহানের পাশে মানায়? মানায় না তো। জাহানরা হাই ক্লাস ফ্যামিলির লোক, আর তার তো কোনো ক্লাসই নেই। এতিমদের আবার ক্লাস? হ্যাঁ, এসবই তার মাথায় ঢুকিয়েছে রাহাত। বেশ কয়েকদিন সময় নিয়ে ভালোভাবে তার ব্রেইন ওয়াশ করেছে, যার কারণে সে জাহানের ভালোবাসার কথা না ভেবে তাকে ভবিষ্যতে যাতে কারো কাছ থেকে কটূক্তি শুনতে না হয় তাই তো রাহার কাছে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু সে তো ভাবতে পারেনি জাহান এতটা কষ্ট পাবে, নিজের এমন হাল করবে। হানিয়া তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। হুশ, কাঁদে না। আহা মেয়ে, দেখো কথার আগে কান্না করে। এত কান্না করলে শরীর খারাপ করবে তো মামনি। কান্না থামো, না হলে আমি কিন্তু এবার জল্লাদ শাশুড়ির রূপ নিব। এতদিন ছিলাম বান্ধবীর মা, আজ থেকে তোমারও মা। কথা না শুনলে কান মলে দিতে দুবার ভাববো না কিন্তু। মেহেরিমা হানিয়া জড়িয়ে ধরে কাঁদতে থাকে। হানিয়ার সময় দেয় তাকে শান্ত হতে। মেহেরিমার কান্না থেমে গেলেও তার ফুপানো বন্ধ হয় না। সে ফুপাতে ফুপাতে বলে, আন্টি, আমিও তো তার ভালোর জন্যই ছেড়ে গিয়েছিলাম। আমি যে এতিম আন্টি, আমার কোনো সঠিক জন্ম পরিচয় নেই। তাকে যখন কেউ জিজ্ঞেস করবে তার বউয়ের বাবা মাকে, তারা কোথায় বা কী করে, তখন তো তাকে বিব্রতবোধ অবস্থায় পড়তে হবে। আমি তো তাকে এমন বিব্রতকর অবস্থায় দেখতে পারবো না বলেই দূরে চলে গিয়েছিলাম। ভালো তো আমিও বাসি তাকে আন্টি, ভালোবাসি বলেই তাকে লজ্জা বিব্রতকর পরিস্থিতিতে দেখতে পারবো না বলেই চলে গিয়েছিলাম। রাহাত আঙ্কেল বলেছিলেন বিয়ে করলে নাকি একসময় ঠিক হয়ে যাবে, রাহা নাকি তাকে সামলে নিতে পারবে, তাই তো চলে গিয়েছিলাম। কিন্তু আমি কখনো কল্পনাতে ওনার এমন দুর্দশার কথা ভাবিনি। কথাগুলো বলতে বলতে মেহরিমা আবারও কাঁদতে থাকে। হানিয়া তাকে বলে, তুমি তোমার পিতা মাতার পরিচয় না, নিজের আলাদা পরিচিত হবে। আমাকে দেখো, আমি কি তোমার আঙ্কেলের কাছে ফিরে আসার পর চাকরিটা কন্টিনিউ করতে চাইনি? পুরোদস্তর গৃহিণী হয়ে চেয়েছিলাম, কিন্তু উনি আমার এক গুরুদানদিত্য দিলেন। বললেন, সমাজ সব স্ত্রীরা তো তাদের স্বামীর নামে পরিচিত হয়। আমি আমি আমার স্ত্রীর নামে পরিচিত হতে চাই। আমায় বললেন, সমাজ যেন জাইয়ান তালুকদার নামে পরিচিত না হয়ে আমি যেন হাজব্যান্ড অফ হানিয়া মির্জা নামে পরিচিত হতে পারি। তারপর লেগে পড়লাম দায়িত্ব পালন করতে। আলহামদুলিল্লাহ, আমি সেই দায়িত্ব পালনে সফল হয়েছি। তেমনি তুমিও নিজের আলাদা পরিচয় তৈরি করবে। তুমি অন্যের নামে না, নিজের নামে পরিচিত হবে। আমাদের পরিবারে মেয়েদের প্রতিষ্ঠিত হওয়ার বিষয়ে কঠোর নজর রাখা হয়। সংসার নিয়ে তেমন চাপ নিবে না। আমার আল্লাহ তাআলা যতদিন সুস্থ রেখেছেন ততদিন আমি এই সংসারের দেখভাল করব। তোমরা দুই যা মন দিয়ে লেখাপড়া করবে আর মিলেমিশে থাকবে, এতটুকু আমার চাওয়া। কি পারবে তো মামুনি? মেহরিমা হানিয়ার কথা শুনে অনেক অনুপ্রাণিত হয়, সেই সাথে মুগ্ধও হয় তার মন মানসিকতা দেখে। সে হানিয়াকে জড়িয়ে ধরে বলে, পারবো আন্টি, আপনি শুধু আমাদের পাশে অভিভাবক হয়ে থাকেন। আমরা আমরা সব পারবো ইনশাআল্লাহ। আরেকটা কথা, এখন কিন্তু আমি আর তোমার বান্ধবীর মা নই, তোমার শাশুড়ি। তাই আন্টি ডাকলে কিন্তু বকা দিব আমি। আদিবার মতো আমায় আম্মু রাখতে হবে বলে দিলাম আমি। মেহরিমা একটু লজ্জা পায় তার কথায়। সে আমতা আমতা করে বলে, আচ্ছা আন্টি। কথাটা বলে সে জিভে কামড় দেয়।
তারপর হানিয়ার দিকে তাকিয়ে দেখে সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেহেরিমা হুড়মুড়িয়ে বলে, সরি আম্মু। হানিয়া হেসে দেয়। তারপর দুজনে আরও কিছু কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে হানিয়া মেহেরিমাকে একটা মেরুন রঙের শাড়ি পরতে দেয়। নতুন বউ তাই শাড়ি পরাটা আবশ্যক। হানিয়া নিচে চলে যায় ব্রেকফাস্ট আনতে, আর মেহেরিমাকে শাড়ি পরে নিচে আসতে বলে। মেহেরিমা শাড়িটা পরে মাথায় চুলগুলো মাঝ বরাবর সিঁথি কেটে ছেড়ে দেয়। গোসল করায় চুলগুলো ভিজে থাকা ছেড়ে রেখেছে। মাথায় ঘোমটা দিয়ে নিচে নেমে আসে। জাহান, জাহিন আর জাবিয়ান তখন মর্নিং ওয়াক করে ফিরেছে বাসায়। কলিং বেল বাজার শব্দ শুনে মেহরিমা এগিয়ে যায় দরজা খুলতে। সে দরজা খুলে দিতে জাহান জাইনের সাথে কথা বলতে বলতে বাসায় প্রবেশ করে। মেহরিমাকে খেয়াল করেনি সে। জাবিয়ানও ফোনে কথা বলতে বলতে ভেতরে চলে যায়। তারা তিনজন সোফায় গিয়ে বসতে মেহরিমা ডাইনিং টেবিল থেকে তিনজনের জন্য 3 গ্লাস পানি নিয়ে আসে। জাবিয়ানকে পানির গ্লাসটা এগিয়ে দিতে জাবিয়ান হালকা হেসে বলে, ধন্যবাদ মৌনি। মেহরিমা মুচকি হেসে জাহান আর জাইনের দিকে এগিয়ে যায়। জাইনকে পানিটা দিতে সেও বলে ওঠে, ধন্যবাদ ভাবি সাহেব। একটু টেনে টেনে দুষ্টুমি করে কথাটা বলে জাহিন। এদিকে জাহিনের ভাবি সাহেবা ডাক শুনে জাহান ফোন থেকে চোখ তুলে তার দিকে তাকায়। আর এই তাকানোটাই যেন তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। মেহরিমাকে আজ প্রথম শাড়ি পরা দেখেছে সে। শাড়ি পরে মেহরিমাকে এত মোহনীয় লাগছে যে জাহান পানির গ্লাসটা না দিয়ে হা করে তার দিকে তাকিয়ে আছে। মেহরিমা লজ্জা পেয়ে যায় জাহানের এমন করে তাকানোতে। তার চিবুক জোড়ায় রক্তিম আভা ছড়িয়ে পড়ে। আর চোখে জাহিনের দিকে তাকিয়ে দেখে সে মিঠি মিটিয়ে হেসে তাকিয়ে আছে জাহিনের দিকে। এটা দেখে মেহরিমা আরও লজ্জা পেয়ে যায়। মেহরিমা গলা খাকারি দিয়ে মিনমিনিয়ে বলে, পানিটা নিন। জাহানের ঘোর তখনও ভাঙেনি। সে সম্মোহনী দৃষ্টি দিয়েই মেহরিমার হাত থেকে পানিটা নেয়। জাহান পানির গ্লাসটা নিতেই মেহরিমা ট্রেটা নিয়ে তড়িঘড়ি করে সেখান থেকে কিচেনে চলে যায়। তারা চলে যাওয়ার পর জাহানের ঘোর ভাঙে। সে চোখ নামিয়ে একবার হাতের গ্লাসটার দিকে তাকায়, আরেকবার তার বাবা আর ভাইয়ের দিকে তাকায়। জাবেন পরে বিষয়টা খেয়াল করেছে আর ফোন চালানোর বাহানায় মিটিমিটি হাসছে। বাবাকে হাসতে দেখে জাহানও লজ্জা পেয়ে যায়। জাইনের দিকে তাকিয়ে দেখে তার গুণধর ভাই দাঁত সবগুলো বের করে হাসছে। জাহান জানে জাহিন এখন তাকে লজ্জার সাগরে ডুবিয়ে মরার পায়তারা করছে। তাই সে পানিতে এক ঢোকে শেষ করে সেখান থেকে উঠে হাঁটা লাগায় নিজের রুমের উদ্দেশ্যে। কয়েকটা সিঁড়ি উঠতেই নিচে বাবা আর ভাইয়ের হাসির আওয়াজ শুনতে পায়। তার মুখেও হাসি ফুটে ওঠে। মাথার পেছন দিকে চুলকাতে চুলকাতে বিড়বিড়িয়ে বলে, হসপিটাল থেকে মাত্র ফিরল আফিফ। কলিং বেল দিতেই তাদের বাড়ির হেল্পিং হ্যান্ড মহিলাটি দরজা খুলে দেয়। তার কাছে মায়ের ও স্ত্রীর কথা জানতে চাইলে সে জানায় আজ শাশুড়ি তার একমাত্র পুত্রবধূকে নিয়ে কি জানি করছে। কাজটা করার ইচ্ছে প্রথমে রাহাই প্রকাশ করেছে বলে আফরা দ্বিগুণ উৎসাহ নিয়ে তাকে সাহায্য করেছে। হেল্পিং হ্যান্ডের কাছে এমন উদ্ভট কথা শুনতে পেয়ে আফিফের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। কি করতে চাইছে মেয়েটা, তাও আবার কিচেনে? আম্মুর আবার তাকে শেখাচ্ছে, তার মানে মামলা বড়সড় কিছু? সে জিজ্ঞেস করে, আপনি দেখেননি খালা ওরা দুইজন কি করছে? না গো আফিফ বাবা, আমারে তো রান্নাঘরেই ঢুকবার দিতেছে না। ওহ, আফিফ আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করে না। তার মা যখন রাহার সাথে আছে তখন কোনো গোলমাল হওয়ার চান্স নেই। সে নিজের ঘরে যাওয়ার আগে কাজের খালাকে বলে, খালা আমাকে একটা কফি দিয়ে যেন প্লিজ, মাথাটা প্রচন্ড ধরেছে। আচ্ছা বাবা, তুমি যাইয়া ফ্রেশ হইয়া লও, আমি তোমার কফি নিয়ে আইতাছি। কাজের খালা ভুলভাল ইংরেজি শুনে আফিফের হাসি পায় বটে, কিন্তু সে হাসে না। হাসলে খালা লজ্জা পাবে আর তাকে অপমানও করা হবে। আফিফ তার কথার সম্মতি দিয়ে চলে যায় নিজের ঘরে। ব্যাগটা রেখে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে শাওয়ার নিতে। যদিও গাটা ম্যাচ ম্যাচ করছে, জ্বর আসার পূর্বাভাস, তাও সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর একটা ওয়ার্ম শাওয়ার না নিলে ক্লান্তিটা যেন রয়ে যায় শরীরে। শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয়ে আসে আফিফ। টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে এসে সোফায় গা এলিয়ে দেয়। মাথা ব্যথায় ছেড়ে যাচ্ছে। নিজের হাত দিয়ে নিজের মাথায় হালকা করে ম্যাসাজ করতে থাকে। তখনই রুমে আসে রাহা। টুকটুক করে কফির কাপটা নিয়ে এগিয়ে আসে আফিফের দিকে। আফিফ তখন চোখ বন্ধ করে তার মাথা ম্যাসাজ করে। রাহা হালকা করে গলা খাকারি দিয়ে বলে, আপনার কফি। আফিফ চমকে ওঠে রাহার কণ্ঠ শুনে। বাবার আদরে দুলালি হওয়ায় কিচেনের ধারে কাছেও যেতে দিত না রাহাত তাকে। নিজের পানিটা পর্যন্ত গড়িয়ে খায় না সেই রাহা আফিফের জন্য কফি নিয়ে এসেছে। বিষয়টা তার কাছে বিস্ময়করই বটে।
সে হা করে একবার রাহার দিকে আরেকবার তার হাতের মগটার দিকে তাকায়। রাহা তার এমন রিয়াকশন শুনে একটু বিরক্ত অস্বস্তি বোধ করে। সে বলে, কি হলো ধরুন। আফিফ থতমত খেয়ে কফির মগটা হাতে তুলে নেয়। রাহাকে বলে, থ্যাঙ্কস। মেনশন নট। আফিফ একটা সিপ নেয় কফির। এক চুমুক খেয়ে সে বুঝে গেছে কফিটা তার মা বা কাজের খালা বানায়নি, একদমই ভিন্ন স্বাদ কফিটার। পরপর আরও কয়েকবার চুমুক দেওয়ার পর সে শুনতে পায় তার সামনে দাঁড়ানো রমণীটি বলছে, কেমন হয়েছে কফিটা? আফিফ রাহার দিকে তাকিয়ে দেখে রাহা বেশ উদ্গ্রীব হয়ে আছে উত্তরটা জানার জন্য। তার মানে কফিটা সে বানিয়েছে? আফিফ রাহাকে জিজ্ঞেস করে। আপনি বানিয়েছেন কফিটা? রাহা কয়েকবার মাথা উপর নিচ করে, তার মানে সে বানিয়েছে। এবং সে এখন জানতে চেয়েছে কেমন হয়েছে কফিটা খেতে। আফিফ কথাটা শুনে মুখটা বেশ গম্ভীর করে নেয়। হঠাৎ করে এমন গম্ভীর মুখাবব করায় রাহা ধরেই নেয় খেতে হয়তো ভালো হয়নি কফিটা। মুখটা মলিন করে বলে, ভালো হয়নি তাই না? আই এম সরি। আসলে আমি কখনো এসব করিনি তো, তাই এমনটা হয়েছে। আন্টি আমায় হেল্প করেছে, তাও দিন আমায় মগটা, আমি চেঞ্জ করে আন্টির হাতে বানানো কফি নিয়ে আসছি। রাহা কথাটা শেষ করে আফিফের হাত থেকে কফির মগটা নিতে গেলে আফিফ সাথে সাথে মগটা সরিয়ে ফেলে। তার এমন কাজে রাহার কপালে ভাঁজ পড়ে। সে ভ্রু কুঁচকে বলে, কি হলো দিন, সরালেন কেন? আফিফ তাকে পাল্টা প্রশ্ন করে। আমি কি একবারও বলেছি খারাপ হয়েছে খেতে? না বলেননি, কিন্তু আপনার চোখ মুখ তো অন্য কিছু বলছে। তা কি বলছো শুনি একটু। বেশ হেয়ালি করে বলে আফিফ। আফিফের এমন হেয়ালিপূর্ণ কথা রাহার কেন জানি রাগ হয়। সে তার কোমরে 2 হাত রেখে বলে, আপনার চোখ মুখ বলছে কফিটা ভালো হয়নি, এখন দেন মগটা আমার কাছে। লাস্টের কথাটা বেশ ধমকে সুরে বলে রাহা। আফিফ তার এমন ধমক শুনে অবাক হয়ে যায়। তার চেয়ে গুনে গুনে 8.5 বছরের এক পুচকি কিনা তাকে ধমকাচ্ছে। বিষয়টা বেশ মজার লাগলো। আফিফ কফিতে আরেকবার চুমু দিয়ে বলে, বাহ, তুমি দেখি রাগও করতে জানো। তা শুনো পুচকি মেয়ে, বেশি রাগ করা স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো না। চুল পড়ে গিয়ে অকালেই বুড়ি হয়ে যাবে। তখন আমাকে লোকে বলবে এত সুন্দর হাজবেন্ড ডাক্তারের। প্রথমে তো পুচকি, পরে আবার টেকো বউ। আফিফের একের পর এক কথায় রাহার পিনপিনে রাগটা দাবানলের মতো রূপ নেয়। সে তার ওড়নাটা কোমরের একপাশে গিট দিয়ে আফিফের কাছে এগিয়ে এসে তার চুল টেনে ধরে। আফিফ রাহার এহেন কাজে হতভম্ব হয়ে যায়। মেয়েটা এতটা রেগে যাবে সে ভাবেনি। রাহা আফিফের চুল টানতে টানতে বলে, অসভ্য ডাক্তার, আমায় পুচকি আর টেকো বলেন? সাহস তো কম না। আজ আপনাকে আমি টেকো বানিয়ে ছাড়বো। রাহা চুল টেনে দেয়ায় আফিফের অবশ্য ভালোই লাগছে। আগে আদিবা এমন করে চুল টেনে দিত যখন তার মাথা ব্যথা করতো, আর আজ রাহা নিজের অজান্তে আফিফকে প্রশান্তি দিচ্ছে। আফিফ তার ঘাড়ের দিকে ইশারা করে বলে, ঘাড়ের দিকে চুলগুলো একটু টেনে দাও তো। বাহ, তোমার হাতে তো জাদু আছে, আমার মাথা ব্যথা চলে যাচ্ছে। আফিফের মাথা ব্যথা শুনে রাহার হাত জোড়া থেমে যায়। মনের মধ্যে খারাপ লাগা কাজ করে। লোকটা সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি করে এসে একটু রেস্ট নিচ্ছিল, আর সে কিনা তার শরীরে খবর না দিয়ে উল্টা ঝগড়া করছে। যেমন তেমন ঝগড়া না, চুলোচুরি মার্কা ঝগড়া। এদিকে রাহাকে থেমে যেতে দেখে আফিফ বলে, কি হলো, থামলে কেন? দাও আরো, ভালো লাগছিল তো আমার। আফিফের কথাটা রাহার কাছে ব্যঙ্গাত্মক মনে হলো। সে আফিফের মাথা থেকে নিজের হাত জোড়া সরিয়ে আনে, তারপর অপরাধীর মতো মুখ করে বলে, আই এম সরি এগেন। তা কেন? আপনার মাথা ব্যথা করছিল, আর আমি একের পর এক ব্ল্যান্ডার করেই চলেছি। প্রথমে বাজে কফি, এখন আবার চুল টানলাম। আপনার ব্যথা লেগেছে নিশ্চয়ই। নিজের দিকে তাকিয়ে কথাগুলো বলে রাহা। আফিফ তার কথা শুনে হেসে দেয়, তারপর বলে, আমার ব্যথা লাগে, বরং ভালো লাগছিল। ডাক্তার হয়েও ওষুধ নেওয়ার আর তেমন একটা পছন্দ না। আগে যখন আমার মাথা ব্যথা হতো তখন তো আদিবা আমার চুল টেনে মাথা ম্যাসাজ দিত। তুমি নিজের অজান্তেই আমার পেন কিছুটা কমিয়ে দিয়েছো। সত্যি? রাহা চোখ ছোট ছোট করে বলে, আমি আপনার বাবা। আফিফ রাহার কথায় আবারও থতমত খেয়ে যায়। সে রাহাকে কিছু বলবে তার আগেই রাহা হেসে দেয়। আফিফ হা করে তাকিয়ে দেখতে থাকে তার হাসি। তাদের বিয়ের 2 সপ্তাহ পার হয়েছে কাল। এতগুলো দিনে সে কখনোই রাহাকে এমন প্রাণ খুলে হাসতে দেখেনি। তাই আজ তাকে এমনভাবে হাসতে দেখে আফিফ অবাক হয়ে যায়।
রাহা মেয়েটা তার বাবা মায়ের মতো ভীষণ সুন্দর। হাসলে দুই গালে 1 ইঞ্চির মতো ডেবে যায়, মানে টোল পড়ে। টোল পড়া মানুষদের হাসলে কতটা সুন্দর লাগে আশা করি আপনারা জানেন। রাহা নিজের হাসির প্রকোপ কিছুটা কমিয়ে বলে, আপনি কি আমার কথা সিরিয়াস নিয়েছিলেন আফিফ? কেমন থতমত খেয়ে গিয়েছিলেন? কথাটা বলে রাহা আবার হেসে দেয়। তার হাসি দেখে আফিফও হেসে দেয়, ঘাড়ের পেছনের দিকে চুলকে বলে, তেমন কিছু না। তাদের হাসাহাসির মাঝেই নিচ থেকে ডাক আসে ডিনার করার জন্য। আফিফের কফি ততক্ষণে প্রায় শেষ হয়ে গিয়েছে। রাহা মগটা নিজের হাতে তুলে নিয়ে ঘর থেকে বের হতে হতে বলে, তাড়াতাড়ি নিচে আসুন, সবাই অপেক্ষা করছে। আফিফ তাকে পেছন থেকে ডেকে বলে, রাহা শুনুন। জি। রাহা ঘাড় ঘুরিয়ে আফিফের দিকে তাকায়। আফিফ বলে, আপনার হাসিটা সুন্দর, মাঝের মধ্যে এই সুন্দর হাসিটা দেখার সুযোগ এই অধমকে দিয়েন। আফিফের কথা শুনে রাহা লজ্জা পেয়ে যায়, সেই সাথে মনের কোণে একটা ভালো লাগাও কাজ করে। সে কোনো মতে বলে, ধন্যবাদ। কথাটা বলে রাহা ফুরুত। আফিফ তার পালিয়ে যাওয়া দেখে বুঝতে পারে তার বউ লজ্জা পাচ্ছে। সে নিজে নিজে কিছুক্ষণ হেসে হাঁটা দেয় নিজের নিচে যাওয়ার জন্য। মাথা নিচু করে অপরাধীর ন্যায় সোফায় বসে আছে মেহেরিমা। তার ঠিক বিপরীতে পায়ের সোফায় বসে আছে হায়া। তীক্ষ্ণ তার দৃষ্টি। হায়া কোনো কথা না বলে জায়গা ছেড়ে উঠে যেতে নেবে, তখনই মেহেরিমা তাড়াহুড়ো করে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। হায়া কয়েকবার মেহেরিমাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু মেহেরিমা শরীরের সব শক্তি দিয়ে ধরে রাখায় তেমন একটা সুবিধা করতে পারে না। হায়া হানিয়াকে বলে, আম্মু, তোমার বড় ছেলের বউকে বলো তো আমায় ছাড়তে। মেজাজ খারাপ হচ্ছে কিন্তু আমার। ননদের সাথে এত জড়াজড়ি কিসের আজব তো? হায়ার কথা শুনে মেহেরিমা ফুপিয়ে কেঁদে ওঠে। মেহেরিমার কান্না শুনে হায়ার রাগ কিছুটা পড়ে যায়, কিন্তু পুরোপুরি যায় না। সে মেহেরিমাকে জড়িয়ে না ধরেই বলে, এত কাঁদছিস কেন? ছেড়ে যাওয়ার সময় একবারও আমাদের কথা মনে পড়েনি? আমার কথা বাদ দে, আমার ভাইটার কথা তোর একবারও মনে পড়েনি? এতটা কঠোর কি করে হতে পারলি তুই মেহরিমা? এত কঠোর হৃদয় মেহরিমাকে তো আমি চিনি না। আমি যাকে চিনতাম তার মনটা তো ছিল একদম কাদামাটির মতো নরম। কথাটা বলে এবার জোর খাটিয়ে নিজের থেকে মেহেরিমাকে ছাড়িয়ে নেয় হায়া। সোফার উপর একপাশে রাখা নিজের সাইড ব্যাগটা কাঁধে নিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, আমি আসছি, রাত হয়ে গিয়েছে। উনি আর মাম্মা টেনশন করবে। কথাটা বলে হায়া হাঁটা শুরু করে মেজা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হায়া চোখের আড়াল হতেই মেহরিমা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। হানিয়া তার কাছে এসে তাকে আগলে নেয় নিজের বুকের সাথে। নানান ধর কথা বলে তাকে শান্ত করতে চেষ্টা করে। এ কি, আপনি বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন? জাহানকে বালিশ নিয়ে সোফার দিকে যেতে তাকে মেহেরিমা তটস্থ গলায় প্রশ্নটি করে। জাহান তার ছোট্ট বক্তব্যটি দিয়ে বলে, সোফায়। কেন? এত বড় বেড থাকতে আপনি সোফায় যাচ্ছেন কেন? মেহেরিমা একের পর এক প্রশ্ন। জাহান কিছুটা বিরক্ত বোধ করে। সে বিরক্তিকর গলায় বলে, ঘুমাতে যাচ্ছি। পেয়েছো তোমার প্রশ্ন? এখন আমি যেতে পারি নাকি আরো প্রশ্ন আছে? বেডে কি হয়েছে? বেডে ঘুমন। দিনগুলো বেশ ভালোভাবে কেটে যাচ্ছে সকলের। আসিয়ান, হায়া, জাহিন, আদিবা, রাফিফ, রাহা এই 3 জুটি তাদের সংসার জীবনটাকে বেশ এনজয় করছে। কিন্তু বাকি আরেকটা জুটি জাহান, মেহরিমা, তারা যেন একটা রেখায় আটকে গিয়েছে। জাহান মেহরিমার বিয়ের 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু তাদের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। জাহান এখনও কঠিন অভিমান করে রয়েছে মেহরিমার সাথে। কেন মেহরিমা তাকে ছেড়ে গেল? সে কি মেহরিমাকে বারবার বলেনি সে মেহরিমাকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছে, নিজের আত্মাটাকে তার কাছে সঁপে দিয়েছে? তাহলে মেহরিমা কেন তাকে ছেড়ে যাওয়ার দুঃসাহস দেখালো? জানতো শয়তানের প্ররোচনা পড়ে নিজের ক্ষতিও করে দিতে পারত। তখন জাহানের কোন ভালোটা হতো মেহরিমার এই ত্যাগের? তালুকদার বাড়িতে সবাই ব্রেকফাস্ট করতে বসেছে একসাথে। হানিয়া তার 2 পুত্রবধূদের বসে নিজেই বরাবর মতো সার্ভ করছে। সে এখনও সংসার দায়িত্ব পুত্রবধূদের কাঁধে চাপিয়ে দিতে চায় না। হাতে হাতে সাহায্য করে ঠিক আছে, কিন্তু পুরোপুরি দায়িত্ব দেয়নি সে। দেখুক, শিখুক, বাকি জীবন তো পড়েই আছে সংসার করার জন্য। জাবিয়ান খেতে খেতে তার বাবাকে বলে, বাবা, জাহান শাহিনের বিয়ে তো অনেক দিন হলো, কিন্তু ওদের রিসেপশন করা হলো না। আমি ভাবছিলাম ভালো একটা ডেট দেখে ওদের রিসেপশনের তা করে ফেলবো। তোমার মতামত কি এ বিষয়ে? বৃদ্ধ মিস্টার তালুকদার ছেলের মতামত চাওয়া দেখে মনে মনে বেশ খুশি হলেন। ছেলেদের বিয়ে দিয়েছে, তাও এখনো সে বাবার থেকে মতামত না নিয়ে কাজ করে না। মিস্টার তালুকদার ক্ষীণ স্বরে বলেন, তুমি যেটা ভালো মনে করেছো করো। আমি তোমার সব বিষয়ে পূর্ণ আস্থা রাখি ভাবিজান। তাও তুমি তোমার মতামত দাও। করতে পারো। দাদু ভাইদের বিয়ে হয়েছে, অনেকেই বিয়েতে আসতে পারেনি।
আবার জাহান দাদু ভাইয়ের বিয়ে সম্পর্কে অনেকেই জানে না, তাই রিসেপশনটা তাড়াতাড়ি করে ফেলেই ভালো হবে। আচ্ছা মাম্মা, রোজি বেগমকে উদ্দেশ্য করে বলে জাবিয়ান। তুমি কি বলো এই বিষয়ে? রোজি বেগমকে তখন খাইয়ে দিচ্ছিল আদিবা। দুই নাতিবউ ভীষণ ভালোবাসে ছোট দাদিকে। তার শরীরের অবস্থা এতটাই নাজুক যে নিজ হাতে খেতে পর্যন্ত কষ্ট হয়, তাই তাকে হানিয়া বা মেহরিমা আদিবা খাইয়ে দেয়। কাজটা তারা হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।